টিন আছে, আয় নেই। আয়কর কি দিতে হবে বা আয়কর রিটার্ন কি সাবমিট করতে হবে? অনলাইনে কি রিটার্ন সাবমিট করতে হবে? সে সম্পর্কে আজকে আমরা কিছু কথা বলবো। প্রথমত ধরে নেওয়া যাক আপনি টিন খুলেছেন বা আপনি একটা টিন ক্রিয়েট করেছেন, কিন্তু আপনার ইনকাম নাই বা আপনার করযোগ্য আয় নেই। আপনাকে কি এখন রিটার্ন সাবমিট করতে হবে? বা কেন আপনি রিটার্ন সাবমিট করবেন আপনার যেহেতু করযোগ্য আয় নেই? তো এই ক্ষেত্রে আমরা একটু পরেই বলবো কেন রিটার্ন সাবমিট করব বা কখন আয়কর রিটার্ন সাবমিট করতে হয়। চলুন আমরা শুরু করি। এখানে প্রথমত হচ্ছে দুইটা পার্ট। রিটার্ন কারা দাখিল করবে? একটা হচ্ছে যাদের করযোগ্য আয় আছে, যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। আপনারা এই জিনিসটি খুবই ভালোভাবে বুঝবেন। দুইটা জিনিস, একটা হচ্ছে যাদের করযোগ্য আয় আছে, একটা হচ্ছে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। আচ্ছা, করযোগ্য আয় বলতে কী বোঝায়? বর্তমানে করমুক্ত আয়সীমা হচ্ছে 3,50,000 টাকা। স্বাভাবিক ব্যক্তি করদাতার 3,50,000 টাকা পর্যন্ত কি তার করমুক্ত আয়সীমা শূন্য, অর্থাৎ তাকে কোনো ট্যাক্স দেওয়া লাগে না 3.5 লাখ টাকা পর্যন্ত। এটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে। আর যদি মহিলা হয় সেই ক্ষেত্রে 4 লক্ষ টাকা। মহিলা এবং 65 বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতার ক্ষেত্রে 4 লক্ষ টাকা। তৃতীয় লিঙ্গের করদাতার ক্ষেত্রে হচ্ছে 4,75,000 টাকা। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত কর মওকুফ। এখন আপনার প্রশ্ন হতে পারে আপনার তো ইনকামই নেই, আপনি হয়তো কেট নেওয়ার জন্য বা কোনো জমি কিনছেন, এর জন্য হয়তো কোনো কারণে একটা টিন খুলছেন, এখন তো আপনার ইনকাম নাই, আপনি কি রিটার্ন সাবমিট করবেন? আপনার যদি কোনো রকম করযোগ্য আয় না থাকে তাহলে আপনাকে রিটার্ন সাবমিট করার প্রয়োজন নেই, আপনার যদি করযোগ্য আয় না থাকে। এটা হচ্ছে নর্মাল নিয়ম। এখন তাই বলে কি আপনি করবেন না? না, আমার মতে আমি একজন আয়কর আইনজীবী হিসেবে আপনাকে পরামর্শ দিব অবশ্যই আপনি সাবমিট করবেন। কেননা সাপোজ আপনার হয়তো ইনকাম নাই, কিন্তু দেখা গেছে আপনার ভালো সম্পত্তি আছে, জায়গা জমি আছে। এমনও হতে পারে আপনি কয়েক বছর পরে কোনো ব্যবসা করার উদ্দেশ্যে আপনার কিছু জমি সেল করবেন বা কিছু স্বর্ণ সেল করবেন বা কিছু প্রত্যেক সম্পত্তি আপনাকে সেল করতে হতে পারে ব্যবসা করার উদ্দেশ্যে। তখন আপনাকে একটা বড় ধরনের বিড়ম্বনা পড়তে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে প্রায় 45টার মতো ক্ষেত্রে বা সেবা নেওয়ার জন্য আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে, অর্থাৎ আপনাকে PSR, পুনরূপ হচ্ছে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, এটাকে আপনাকে থাকতে হবে। এটা আমরা অন্য একটা ভিডিওতে অলরেডি পাবলিশ করেছি, আপনারা হয়তো দেখেন না বা আমি সামনে হয়তো আরও দেবে এরকম, ওদিকে বলতে গেলে অনেক টাইম লাগবে। তো আমরা একটু এখন পড়লাম যাদেরকে করযোগ্য আয় থাকে তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। এই যে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে, এখানের মধ্যে কী কী আছে? করদাতার মোট করমুক্ত আয়সীমা অতিক্রম করলো, অর্থাৎ 3.5 লাখ বা 4 লাখ, 4,75,000 বা 5 লাখ, বিভিন্ন স্ল্যাব আছে। সংশ্লিষ্ট আয় বর্ষের পূর্ববর্তী 3 বছরের যে কোনো বছরে করদাতার কর নির্ধারণ হয়ে থাকলে বা তার আযোগ্য কর থাকলে, কোম্পানি শেয়ার হোল্ডার পরিচালক বা শেয়ার হোল্ডার কর্মচারী হলে, ফার্ম বা ফার্মের অংশীদার বা কোনো ব্যক্তিসংঘ হলে, কোনো ব্যবসায়ী নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে, গণকর্মচারী হলে। আরও আছে কোনো অনিবাসী যার বাংলাদেশে স্থায়ী স্থাপনা আছে। আমি একটু আপনাদেরকে বলে শুনে আপনারা একটু শুনেন। করবর্তী হ্রাস বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে ধারা 261 অনুসারে করদাতা হিসেবে নিবন্ধিত কোনো ব্যক্তি কর আরোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে 20 লক্ষ অধিক টাকার ঋণ গ্রহণে আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও নবায়ন করতে। আপনারা একটু প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন, আসলে আপনি কি রিটার্ন সাবমিট কি করবেন না আপনার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে সিটি কর্পোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমি, বিল্ডিং এবং অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নামা বা আমোক্তনামা নিবন্ধন করতে। 15 নম্বর চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, অ্যাকচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসেবে
বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করতে। 16 নম্বর মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন 1974 এর অধীনস্থ নিকা রেজিস্টার হিন্দু বিবাহ নিবন্ধন আইন এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 এর অধীন রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে। 17 নম্বর ট্রেড বডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে। স্ট্যাম্প কোড ফি ও কার্টিজ পেপারের ব্যান্ডার বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নবায়নে। 19 নম্বর ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটি লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স ও বাইং হাউস নিবন্ধন প্রাপ্তি ও নবায়নে। যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে। সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট মোড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে। লঞ্চ, স্টিমার, ক্রুইজার, ট্রলার, কার্গো, কোস্টার ও ডাম্প বা সহ যে কোনো প্রকার বারাচালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি বহাল রাখতে। পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে। সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে। কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখতে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে। আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলাই 10 লক্ষ টাকার মেয়াদি আমানত খোলাই ও বহাল রাখতে। 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয়ে। পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে। ব্যবস্থাপনা বা প্রশাসনিক উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন ভাতা আদি প্রাপ্তিতে। স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন ফি বা অন্য কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। অ্যাডভাইজারি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনসরবরাহ, নিরাপত্তা সেবা সরবরাহ বাবদ নির্বাচী কর্তৃক কোনো কোম্পানি হইতে কোনো অর্থপ্রাপ্তিতে। বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নবায়ন বা নিবন্ধন। ত্রিচক্র মোটরযান ব্যতীত অন্যান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করে। 36 এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হইতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করতে। 37 ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কমার্স ব্যবসা ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নবায়নে। কোম্পানি আইন অনুযায়ী সদস্যপদ লাভ ও নবায়নে। 39 পণ্য সরবরাহ চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস দাখিলকালে পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি দাখিলকালে। রাজুক, সিডিএ, কেডিএ, আরডিএ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা সমসাময়িকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ভবন নির্মাণের নকশা দাখিলকালে। কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা গ্রহণকালে সরবরাহকারীর বা সেবা প্রদানকারীর হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসমূহের লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করে। 45 এটা লাস্ট ওয়ান। সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ সহ সমাজজাতীয় অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমাজজাতীয় প্রতিষ্ঠান হতে ভাড়া বা অন্য সেবা গ্রহণকালে সেবা গ্রহণকারীর। এখানে প্রায় 45টা সার্ভিসের নাম উল্লেখ আছে। আপনারা আমি কিছুক্ষণ আগে বলছিলাম এগুলো হচ্ছে আপনাদেরকে পেতে হলে অবশ্যই রিটার্ন বা পিএসআর সাবমিট করতে হবে। তাহলে আপনারা এবার সিদ্ধান্ত নেন আপনারা কি রিটার্ন সাবমিট করবেন কি করবেন না। সবাইকে ধন্যবাদ। আজকে আমি এখানে শেষ করতে যাচ্ছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে টাইমলাইনে লিখে দিবেন, অন্য যে কোনো সময় লাগতে পারে। আর নিত্য নতুন ভিডিও পেতে লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।